আপনারা শুনতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ শাহ হাফেজ কবিরের লেখা গল্প ইয়াহিদের সংগ্রাম। আমাদের যৌথ পরিবার। এখানে অনেক বিধিনিষেধের মধ্যে আমাদের সবাইকে থাকতে হয়, আর এইসব নিয়মের প্রবর্তক হলেন আমাদের দাদা জনাব শামসুল হুদা। তার প্রবর্তিত এইসব নিয়মের বেশিরভাগই অনূর্ধ্ব 12দের জন্য। দাদার মতে অনূর্ধ্ব 12 অর্থাৎ ছোটরা খুবই দুষ্টু, কারণ তাদের উপর ভর করে ছোট ছোট শয়তান। তাই ছোটদের আয়ত্তের মধ্যে রাখার জন্য চাই সর্বদা কঠিন সব নিয়ম ভাঙলেই তাদের উপর চলে নানা প্রকার শাস্তি। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই এখন আমি আর এই অনূর্ধ্ব 12 দলে পড়ছি না। আমার উপর তাই তাদের আইন আরোপ হবে না। তবে কিছু ব্যাপার আমাকেও অনুসরণ করতেই হয়। মাগরিবের মধ্যে বাসায় উপস্থিত হয়ে যেতে হয়, না হলে দাদার ফোন চলে আসে আমার মোবাইলে। পড়ার ওপর চাপও অনেক দিচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ে টিকতেই হবে, সে যে কোনো ইঞ্জিনিয়ারিং হলেই হবে, কারণ দাদার কাছে সব ইঞ্জিনিয়ারিংই একই। জিন বা কোষকে ইঞ্জিনিয়ারিং করো বা ইলেকট্রনিককে ইঞ্জিনিয়ারিং করো, যে কোনো একটা হলেই হবে, তবে ইঞ্জিনিয়ারিং এর বাহিরে গেলে হবে না। দাদা বললেন। আমি দাদাকে বলেছি, জো হুকুম দাদু। আমার 2 চাচার ছেলেমেয়েরা খুবই দুষ্টু, কিন্তু শাস্তির ভয়ে তারা তাদের দুষ্টুমি লুকিয়ে রাখে। অবশ্য আশেপাশে বড় কেউ না থাকলে তারা তাদের জটিল কাজ চালিয়ে যায়। আমাকে তারা বড় হিসেবে গণ্যই করে না। বড় চাচার 3 ছেলে, ফালু, বল্টু, ইলেম। এদের 3 জনকে FBI বলা হয়, যার মধ্যে ফালু বড়। ফালু অন্যান্যদের মধ্যে দুষ্টুমি কম করে, তবে বল্টু ইলেমের দুষ্টুমির মাত্রা বেড়ে গেলে তা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সে ভালোই ভূমিকা রাখে। ছোট চাচার 1 ছেলে ও 1 মেয়ে, ইয়াহি ও সুবাইতা। ইয়াহির বয়স 6, কিন্তু তার যা ভাব তাতে মনে হয় সে ছোট্ট ইয়াফি না, যেন জেনারেল ইয়াহিয়া। ছোট্ট সুবাইতার উপর সে রীতিমতো অত্যাচার করে। চাচি তাদের 2 জনকে সবসময় রুমে আটকিয়ে রাখে, এই ভয়ে যে কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে। দাদার যেসব নিয়ম মান্য করা ছোটদের জন্য খুবই কষ্টকর, সেগুলো হলো সকাল রাত 1 গ্লাস করে দুধ খাওয়া, যাদের পড়া আছে প্রতিদিন 5 ঘন্টা পড়ালেখা, বাইরে খেলতে না যাওয়া, বড়দের সকল কথা আজ্ঞাবহে পালন করা সহ আরও নানা অত্যাচার। ছোটদের সবচেয়ে বিরক্তির কারণ দুপুরে খেলতে না দেয়া এবং সে সময় ঘুমানোর জন্য বিছানায় শুয়ে দেয়া। এটা তারা কিছুতেই মেনে নিতে পারে না। এইসব নিয়ম পালন করতে গিয়ে যে অনূর্ধ্ব 12 সদস্যরা হাবুডুবু খাচ্ছে, তা আমি বেশ ভালো করে বুঝতে পারছি, কারণ আমাদের 2 ভাইকেও তো এমন নিয়মের মধ্যে থাকতে হয়েছিল। ভাইয়া রাজশাহীতে পড়ালেখার জন্য চলে গেছে অনেক দিন হলো। আমিও কোথাও চলে গেলে ছোটদের এই দুঃখ আর দেখতে হবে না। হঠাৎ একদিন অনূর্ধ্ব 12 এর 5 সদস্য আমার কাছে এসে হাজির তাদের দুঃখ ও অনুযোগ নিয়ে। আর তো পারা যায় না ভাইয়া। বল্টু তাদের নেতৃত্ব দিচ্ছে। কি পারিস না বুলেট? বল্টুকে আমি বুলেট ডাকি। দাদুর এইসব নিয়ম, তুমি বলো এইসব কি সবসময় মানা এত সহজ? গতকাল আইসক্রিম খেতে চাইলাম সবাই, আব্বু আইসক্রিম এনে রেখেছে ফ্রিজে, কিন্তু দাদু আমাদের খেতে দিচ্ছে না, বলে আমাদের নাকি ডায়াবেটিক্স হবে। কই, তুমিও তো আইসক্রিম খাও বাইরে গিয়ে, তোমার তো ডায়াবেটিক্স হয় নাই। দাদুর কথা মানাই আমাদের জন্য শাস্তি। তুমি কিছু একটা উপায় বলো। বল্টু এই কথা বলার পর সবাই আমার দিকে করুণ মুখ করে তাকিয়ে থাকলো। ব্যাপারটা এমন যেন আমি সুপারম্যান, আর তারা আমার গায়ে হাত রেখে বলছে, তুমি আমাদের শেষ ভরসা। ঠিক বলেছিস, আসলেই তোদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু না মেনে কি করবি? উপায় তো নেই। কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তোদেরকে আমি আইসক্রিম খাওয়াবো। দুপুরে সবাই যখন ঘুমাতে যাবে আমার রুমে চলে আসবি তোরা। আমি তোদের জন্য আইসক্রিম কিনে রাখবো। কি খাবি তোরা? তাড়াতাড়ি ইয়াহি বলে উঠল, কোন আইসক্রিম খাবো? বাকিরাও তাকে সমর্থন জানালো। বুঝলাম আজকে বেশ ভালোই লোকসান হবে আমার। কিন্তু সমস্যা তো সমাধান হলো না, আমরা কিছু করলেই তো শাস্তি দেয়।
তোমার আইসক্রিম আমরা খাবো, তবে আমাদের জন্য কিছু একটা করো, আমাদেরকে বাঁচাও। হ্যাঁ আমাদের বাঁচাও, হ্যাঁ আমাদের বাঁচাও। বল্টুর সরাসরি কথা। আমি বুঝতে পারছি না আইসক্রিম ছাড়া আমি তাদের আর কি অফার করতে পারি। তাদেরকে এই কথা বললে তারা সেই একই কথার পুনরাবৃত্তি করতে থাকে, আমাদের বাঁচাও বাঁচাও। এই একটি দাবি আমার কাছে, তাদের বাঁচাতে হবে। ইয়াহি তো বাঁচাও বাঁচাও করতে করতে আমার কাঁধের উপর উঠে গেল। তাকে কাঁধের উপর থেকে নামিয়ে সবাইকে কিছু একটা করবে বলে আশ্বাস দিয়ে চলে যেতে বললাম। তারা চলে গেলে হাফ ছেড়ে বাঁচলাম। ওরা রুমে থাকলে বইপত্র এলোমেলো করে দেয়, তাই এই পিচ্চিগুলোর সাথে ঝামেলা করতে চাই না। তবে কিছুক্ষণ পর ভাবনা এলো, ছোট ভাই বোনেরা মিলে আমাকে একটা কাজ দিল, আমাকে তা নিষ্ঠার সাথে করতেই হবে। কিন্তু কি করব ভাবতে লাগলাম। দাদু আমার সহজ কোনো মানুষ না, খুবই বুদ্ধিমান, তাই প্রথমেই ভাবলাম শুধু তাকে জব্দ করব। কিন্তু শুধু দাদুকে করলে তো হবে না, সবাইকেই করতে হবে, কারণ সবাই তো এই অন্যায়ের অংশীদার। অনেক কিছু মাথায় আসছে, তাই সবই আমার নিজের কাছে হাস্যকর মনে হচ্ছে। আর ছোটদের দিয়ে কিছু করাতে গেলে তো তা হাস্যকর হবেই। কম্পিউটারে অঞ্জন দত্তের গান ছেড়ে দিয়ে ভাবতে লাগলাম, গান শুনলে আমার মাথায় ভালো বুদ্ধি খেলে। ভেঙচি কেটে দেখ, লেংচে হেঁটে দেখ, একটা ডিগ বাজি পাচ্ছে হাসি খেক। ভাবতে ভাবতে একটা সময়ে বুদ্ধিটা পেলাম, বাসার মধ্যে আন্দোলন শুরু করিয়ে দিলে কেমন হয়। অনূর্ধ্ব 12 সদস্যরাই এই আন্দোলন করবে, ব্যাপারটা খুবই মজার হবে। ঝটপট ভেবে নিলাম কি কি করতে হবে এবং কেমন করে করতে হবে। তারপর কাজে নেমে পড়লাম। সুবাইতা ছাড়া বাকি সবাই পড়ালেখার জন্য শাস্তি পায় প্রায় প্রতিদিন টিভি না দেখতে পেয়ে। দাদার এই কঠিন নিয়মের কথা মাথায় রেখে কম্পিউটারে দ্রুত লিখে ফেললাম, পড়ালেখার জন্য প্রহার করা, টিভি দেখতে না দেওয়ার কঠিন বিধিনিষেধ প্রত্যাহার করে আমাদের বাঁচতে দাও। প্রথমেই এটা দিয়েই শুরু করতে হবে। দুপুরে যখন ওরা সবাই চলে আসলো আইসক্রিমের লোভে, তখন ওদেরকে দিয়ে 10টা বড় কাগজে লেখাটা লিখিয়ে আমি তার উপর কিছু কার্টুন এঁকে দিলাম। আমার আঁকার হাত ভালো, তাই তাদের ভালো লাগবে এমন বিষয়গুলো পোস্টারে তুলে ধরলাম। কোনো পোস্টারে মায়ের হাতে বেত কিংবা দাদার হাতে কিরিচ, আর এসব কার্টুনের উপর ক্রস চিহ্ন। তারপর সবগুলো পোস্টার মোটা বোর্ড কাগজে গাম দিয়ে এঁটে দিয়ে রেখে দিলাম আমার বিছানার নিচে। তারপর দ্রুত ফ্রিজ থেকে সবার জন্য আনা কোন আইসক্রিম এনে খেতে খেতে তাদেরকে বুঝিয়ে দিলাম কখন কি কি করতে হবে। তারা বুঝে নিয়ে আইসক্রিম খাওয়া শেষ হলে আমাকে পরিত্যক্ত প্যাকেটগুলো দিয়ে দিল লুকিয়ে ফেলার জন্য। তারপর আমার সামনে তারা কয়েকবার রিহার্সাল করে দেখালো কেমন করে আন্দোলন করবে। ইয়াহিকে নিয়ে বড় সমস্যা, তার আওয়াজ অনেক বড়। গোপনে যে আমরা এই ষড়যন্ত্র করছি বাসার বড়দের বিপক্ষে, সে তা ভুলে গিয়ে বারবার চিৎকার করে দিচ্ছে। তার মুখ ধরে আমাকে থামাতে হচ্ছে, তবে সামগ্রিকভাবে তাদের পারফরমেন্সে আমি খুশি। তারা পোস্টারগুলো আমার বিছানার নিচে ঢুকিয়ে দিল। তাদের থেকে একটা প্রমিস করিয়ে নিলাম, তাদের এই আন্দোলনে যে আমি সাহায্য করেছি তা যেন কেউ না জানে, কারণ চাচা আপনা যান বাছা আগে। ওদেরকে বলে দিয়েছি আগামীকাল সকাল থেকে আন্দোলন শুরু করে দিতে। আমি যেহেতু ঘুমে থাকবো সকালে, তাই তারা যেন আমাকে ঘুম থেকে না উঠিয়ে বিছানার নিচে থেকে পোস্টারগুলো নিয়ে যায়। রাতে ঘুমানোর আগে আগামীকাল কি হবে চিন্তা করে একটা শিহরণ খেলে গেল। তবে এটা নিশ্চিত মজার কিছু একটা হবেই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সকালে ঘুম ভাঙল ছোটদের চিৎকারে। ওরা সবাই আমার শিখিয়ে দেওয়া কথাগুলো বলছে। তাড়াতাড়ি করে লিভিং রুমে গিয়ে দেখি অনূর্ধ্ব 12 সবাই গোল করে দাঁড়িয়ে চিৎকার করে বলছে। ইয়াহি বরাবরের মতো লাফাতে থাকে, ওই সবচেয়ে জোর গলায় চিৎকার করছে। কথাটা অবশ্য একটু বিকৃত করে ফেলেছে, যার কারণে সেটা শুনতে লাগছে আমাদের দাবি মানতে হবে, যার কারণে সেটা শুনতে লাগছে আমাদের দাবি মানতে হবে। সবাই ওদের এই কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। আমি দাদুর কাছে গিয়ে তাকে বলি, দাদু ওদের দাবিগুলো মেনে নাও, দেখছো না কিভাবে চিৎকার করছে, আরও কিছুক্ষণ এমন চলতে থাকলে তো ওরা অসুস্থ হয়ে পড়বে।
জানি তো এসব কার ষড়যন্ত্র। কার দাদু? কার? আমাকে আবার জিজ্ঞেস করছিস? আচ্ছা দাদু, ওগুলো বাদ দাও, ওদের দাবি মেনে নাও। যা, মেনে নিলাম, যা। ধন্যবাদ দাদু, কিন্তু শুধু তো তুমি মানলে হবে না, সবাইকে মানতে হবে। সবাইকে তুমি বলে দাও। ঠিক আছে, বলছি, আগে ওদের থামা। আমি দ্রুত অনূর্ধ্ব 12 দলের কাছে গিয়ে তাদের থামতে বলি, কিন্তু তারা থামে না, তাদের চিৎকার চলতেই থাকে। ওদেরকে আমি এও বললাম যে ওদের দাবি মানা হয়েছে, তবুও ওরা থামে না। অনেক চেষ্টা করার পর ওদেরকে বোঝাতে সক্ষম হলাম যে ওরা যা চেয়েছে দাদু তা মেনে নিয়েছে। ওদের আইসক্রিম খাওয়ার স্বাধীনতা আছে এখন। দুপুরে চিৎকার করে খেলতে পারবে বাইরে। পড়ালেখার জন্য 4-5 ঘন্টা টেবিলে বসে থাকতে হবে না। পড়া শেষ তো টিভি দেখতে পারবে, আর পড়া না পারলে আবার পড়া দিলেই হবে। ইয়াহি বলতে লাগলো, আজ থেকে নতুন নিয়ম, মজার সব নিয়ম। এরপর অনূর্ধ্ব 12 আবার চিৎকার শুরু করলো, এবার ভিন্ন লাইন দিয়ে। দাদু জিন্দাবাদ, দাদুর নিয়ম জিন্দাবাদ, দাদু জিন্দাবাদ, দাদুর নিয়ম জিন্দাবাদ, দাদুর জিন্দাবাদ। সব তো ঠিক মতো হলো, তবে সেদিনের পর থেকে বাসায় কিছু একটা হওয়া মাত্র ছোটরা মিলে ঘরের মধ্যে আন্দোলন শুরু করে দেয়। কখনো চিৎকার করতে থাকে, কখনো আবার তাদের দাবি না মানলে খাবার খাওয়া বন্ধ করে দেয়। মাঝে মাঝে ভাঙচুরও হয়, আর বড়রা এসে বকা দেয় আমাকে, কারণ আমিই যে ওদেরকে প্রথম শিখিয়ে দিয়েছিলাম আন্দোলন করতে।